আসসালামু আলাইকুম। বৃত্তের দ্বিতীয় পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমরা স্পর্শ এবং ছেদ করা সম্পর্কিত যে ব্যাপারগুলো আছে সেগুলো দেখব। তো ফার্স্টে একটু দেখো, এখানে দুইটা পিকচার অলরেডি আমি ড্র করে রাখছি। সো প্রথম পিকচারটাই দেখো যে এই বৃত্তটা হচ্ছে এক্স অক্ষকে ছেদ করছে, বা এই বৃত্তটা হচ্ছে এক্স অক্ষ দ্বারা কাটা গেছে। দেখো এই যে অংশটা, এটা কিন্তু এক্স অক্ষ দ্বারা কাটা গেছে। এই যে অংশটা কাটলো, এটা কিন্তু এক্স অক্ষ দ্বারা কাটছে, এই যে এটা কিন্তু এক্স অক্ষ। আর এই বৃত্তটা, এই অংশটা যে কাটা গেল, এটা কিন্তু ওয়াই অক্ষ দ্বারা কাটা গেছে। কোন অক্ষ দ্বারা? ওয়াই অক্ষ দ্বারা কাটা গেছে। তো যতটুকু অংশ কাটা গেছে এটাকে আমরা বলতেছি হচ্ছে যে এক্স অক্ষ যে অংশটা ছেদ করছে, এটা কিভাবে আমরা বের করতে পারি। ঠিক আছে, তো আরেকটা জিনিস লক্ষ্য করো যে এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কি এই বৃত্তের একটা জ্যা না? যদি কেন্দ্রগামী জ্যা হয় তখন তাকে আমরা কি বলি? ব্যাস বলি, কিন্তু এটা তো কেন্দ্রগামী না, এর জন্য এটাকে আমরা কি বলতে পারি? জ্যাও বলতে পারি। এটাকে আমরা বলতে পারি কি? জ্যা। তাহলে এক্স অক্ষের ছেদাংশ বা জ্যাও তো আমরা বলতে পারি। আমরা কিন্তু এটাকেও কি বলতে পারবো? জ্যা বলতে পারবো। এটাকেও কি বলতে পারবো? জ্যা বলতে পারবো। তাহলে ওয়াই অক্ষের ছেদাংশ বা জ্যা। সেটা ক্যালকুলেট করার সিস্টেমটা কি? আমরা ইতিমধ্যে হচ্ছে বৃত্তের একেবারে আদর্শ যে ইকুয়েশন ছিল সেটা কি ছিল? যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এটা ছিল আমাদের আদর্শ ইকুয়েশন। তাহলে এক্স অক্ষের ছেদাংশ বা এক্স অক্ষের দ্বারা কর্তনের ফলে যে জ্যাটা তৈরি হবে তার দৈর্ঘ্যটা হচ্ছে ওই উৎপন্ন জ্যায়ের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা হচ্ছে আমরা বের করবো √2 g স্কোয়ার মাইনাস c, 2 g স্কোয়ার মাইনাস c। আর ওয়াই অক্ষের ছেদাংশ বা উৎপন্ন জ্যায়ের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা হবে 2 f স্কোয়ার মাইনাস c। তাহলে এখানে জি আর এফ তো তোমরা জানো, জি আর এফ হচ্ছে এই বৃত্তের হচ্ছে কেন্দ্র। ওকে, এখন হচ্ছে আমরা একটা বৃত্ত বিভিন্ন অক্ষকে যদি স্পর্শ করে তাহলে সেই স্পর্শ করার শর্তগুলো কী হবে, বা স্পর্শ করলে আরও কী কী আনুষঙ্গিক ইনফরমেশন আমাদের জানা দরকার। ঠিক আছে, সো এগুলো একটু দেখি। তো ফার্স্ট চিত্রটা একটু দেখো। এই বৃত্তটা হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করছে, এটা আমার এক্স অক্ষ, এটা এক্স অক্ষকে স্পর্শ করছে, আর এটা হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করছে। বাট এই বৃত্তটা দেখো, এটা কিন্তু এক্স এবং ওয়াই দুইটাকে স্পর্শ করছে। বুঝতে পারছো? ওকে, সো এখন এখান থেকে আমরা কি কি বের করতে পারি? এই যে স্পর্শ করলো, এই স্পর্শ বিন্দুটা খুব ভালো মতো দেখো তো। এই স্পর্শ বিন্দুটা এখান থেকে এই পর্যন্ত না, তাহলে এখান থেকে এই পর্যন্ত কি? মাইনাস জি। তাহলে এখানে কি ওয়াই আছে? নাই, ওয়াই নাই। তাহলে এই স্পর্শ বিন্দুটা কি দাঁড়াচ্ছে? স্পর্শ বিন্দুটা দাঁড়াচ্ছে, তাহলে স্পর্শ যে বিন্দু তার স্থানাঙ্কটা কি দাঁড়াচ্ছে? -g,0। ওকে, এখানে দেখো, এখানে যে ওয়াই অক্ষকে স্পর্শ করলো, এই ওয়াই অক্ষের উপর কোনো কি নেই, ওয়াই অক্ষের উপর কি নেই? এক্স এর কোনো ভ্যালু নেই। দ্যাটস আমরা এটা বলতে পারি 0,-f। এটা হচ্ছে স্পর্শবিন্দু বের করার সিস্টেম। আচ্ছা, এখন দেখো, আমি যদি এর কেন্দ্র থেকে এই দিকে একটা লম্ব টানি এবং এদিকে একটা লম্ব টানি, এর কেন্দ্র থেকে এদিকে একটা লম্ব টানি এবং এদিকে একটা লম্ব টানি, তাহলে খুব ভালো মতো বুঝো। আমরা জানি কেন্দ্র থেকে বৃত্তের পরিধির উপর অঙ্কিত যে লম্ব সেটা অবশ্যই কী হবে? ব্যাসার্ধ হবে। তাহলে দেখো তো, এই কেন্দ্র থেকে যে লম্বটা টানলাম, এটা কি পরিধির উপর গেছে? হ্যাঁ, পরিধির উপর গেছে, তার মানে এটা ব্যাসার্ধ হবে। কিন্তু এই লম্বটাকে, এটা কি পরিধির উপর না পরিধি থেকে বাইরে চলে গেছে? এই যে বৃত্ত থেকে বাইরে চলে গেছে, তার মানে এটা কি হবে না? ব্যাসার্ধ হবে না। আবার এখানে তাকাও, এই লম্বটাও কিন্তু ব্যাসার্ধ নয়, বাট এটা কিন্তু ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আরেকটা ইনফরমেশন পাচ্ছি কি, যে এক্স অক্ষকে যদি স্পর্শ করে, এক্স অক্ষকে যদি স্পর্শ করলে ব্যাসার্ধটা হচ্ছে কিসের সমান? এই যে ব্যাসার্ধটা, এটা কি ওয়াই বরাবর না অনলি? তাহলে ব্যাসার্ধটা হচ্ছে ওয়াই অক্ষকে ইন্ডিকেট করতেছে, তাই না? তাহলে ওয়াই অক্ষকে ইন্ডিকেট করতেছে, তাহলে ব্যাসার্ধটা হবে কি? ওয়াই এর স্থানাঙ্ক। ঠিক আছে, আবার এখানে দেখো, ওয়াইকে যদি স্পর্শ করে সেক্ষেত্রে ব্যাসার্ধ কী হবে? ওয়াইকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে, এই দেখো, এই যে এটাই একটু ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে কি? এক্স অক্ষের সমান্তরাল, তার মানে এটার উপর ওয়াই নাই,
তার মানে এটা হচ্ছে শুধু এক্স। তাহলে ওয়াইকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে কিসের সমান? এক্সের স্থানাঙ্কে এর সমান। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশনগুলো একটু মাথায় রেখো। এখন আসি আমরা এই বৃত্তটা এক্স অক্ষকে যে স্পর্শ করলো, এটা একটা কন্ডিশন আছে। তাহলে এই কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে, এই ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে জি স্কোয়ার ইকুয়াল টু সি হতে হবে, জি স্কোয়ার ইকুয়াল টু সি হতে হবে। আর এই ক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে যে এফ স্কোয়ার ইকুয়াল টু সি হতে হবে, সি হতে হবে, এটা হচ্ছে শর্ত। আর এই বৃত্তটা হচ্ছে উভয় অক্ষকে স্পর্শ করছে, দ্যাটস ওয়াই এই বৃত্তটার শর্তটা হচ্ছে উভয় অক্ষকে স্পর্শ করার শর্ত হচ্ছে স্পর্শ করার শর্ত। শর্তটা কি? এটা এক্স অক্ষের যেই শর্ত আছে সেটাকেও ভেরিফাই করবে, আবার ওয়াই অক্ষকে স্পর্শ করার যে শর্ত সেটাকেও ভেরিফাই করবে। দ্যাটস ওয়াই আমরা একসাথে বলতে পারি যে জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু সি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে উভয় অক্ষকে স্পর্শ করার শর্ত। তাহলে এখানে তিনটা শর্ত আমরা দেখলাম, এই তিনটা শর্ত একটু তোমাদের কী রাখতে হবে? মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে। সো এখন হচ্ছে আমরা এই টপিক রিলেটেড বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সলভ করে দেব। ওকে, তো চলো আমরা এখানে দুইটা প্রশ্ন নিলাম তোমাদের প্র্যাকটিসের জন্য। সো প্রশ্ন নম্বর 1 বলছে সি এর মান কত হলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 6y প্লাস সি ইকুয়াল টু 0 বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করবে। ওকে, সো এই প্রশ্নটা দেখো এতটা ইম্পর্টেন্ট যে এটা ঢাকা, রাজশাহী এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সহ মোটামুটি এই তিনটা ইউনিভার্সিটিতে এটা কমপক্ষে 8 বার আসছে, আমি 8 বার গুনে পাইছি। ঠিক আছে, আরও বেশিও আসতে পারে। সো এটা এতটা ইম্পর্টেন্ট। সো এখানে কী বলছে? শর্তটা দেখো যে ওয়াই অক্ষকে স্পর্শ করবে। তো ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্তটা কি? ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্ত হচ্ছে এফ স্কোয়ার ইকুয়াল টু কী হবে? সি হবে। আচ্ছা যাই হোক, যাই বলুক, আগে তুমি কি বের করে নিবা? কেন্দ্রটা বের করে নিবা। তাহলে আমরা এখান থেকে যদি কেন্দ্র বের করি, কেন্দ্র বের করার সিস্টেম কি? এক্সের সহগকে -2 দ্বারা ভাগ করব। তাহলে এক্সের সহগ হচ্ছে -8, সুতরাং মাইনাস জি ইকুয়াল টু হচ্ছে -2 দ্বারা ভাগ করলাম, তাহলে কত আসবে? 4 আসবে। এবং মাইনাস এফ ইকুয়াল টু কত হবে? ওয়াই সহগকে -2 দ্বারা ভাগ করব। সো ওয়াই এর সহগ হচ্ছে 6 ডিভাইড বাই -2, তার মানে হবে -3। তাহলে আমরা পেয়ে গেলাম। আচ্ছা, সো আমরা বলছে সি এর মান কত হলে, তাহলে সি এর মান কত হলে এটা হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করবে। তো ওয়াই অক্ষকে স্পর্শ করবে, শর্তটা কি ছিল? এফ স্কোয়ার ইকুয়াল টু সি, তার মানে সি ইকুয়াল টু এফ স্কোয়ার। এফ এর ভ্যালু হচ্ছে 3, তার মানে -3কে স্কোয়ার করলে এটা কত আসবে? 9 আসবে। সো আমাদের অ্যান্সার হচ্ছে 9। ওকে, এরপরেরটা দেখো, এরপরটা আরও ইজি। এটা হচ্ছে জাহাঙ্গীরনগরে 20 এবং 21 সেশন আসছিল। সো দেখো কি বলছে যে 4,5 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক তো তোমাদেরকে আমি দেখাইছি। তো তারপরে একটু বুঝাই তোমাদেরকে। সাপোজ ধরো এটা তো এক্স অক্ষকে স্পর্শ করছে, ধরে নাও স্পর্শ করলো এই পয়েন্টে, তাহলে এটার কেন্দ্র হচ্ছে 4,5। তার মানে মূলবিন্দু থেকে এই স্পর্শবিন্দু এতটুকু হচ্ছে 4, এরপরে এইখান থেকে এই পর্যন্ত এই অংশটা কত? এটা হচ্ছে 5। তাহলে আমার স্পর্শবিন্দু কোনটা? আমার স্পর্শবিন্দু হচ্ছে এইটা। তাহলে এইখানে এটা তো এক্স অক্ষের উপর, তার মানে ওয়াই কী হবে? 0 হবে। তার মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 4,0। তাহলে দেখো 4,0, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা হচ্ছে এখন 3 নম্বর কোয়েশ্চেনটা একটু সলভ করে দেখি। এটা হচ্ছে রাবি 2020-এ আসা। সো প্রশ্নটা ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 8x প্লাস 2ky প্লাস সি ইকুয়াল টু 0 বৃত্তটা যদি উভয় অক্ষকে স্পর্শ করে, এক্স এবং ওয়াই দুইটাকে স্পর্শ করবে, তাহলে কে এবং সি এর মান বের করতে হবে। তো যাই বলুক, ফার্স্ট অ্যাপ্রোচ হবে আমাদের তাদের কেন্দ্রগুলোকে বের করা। তো আমি এটার সলভটা এই পাশে দেখাচ্ছি। সো এটার কেন্দ্র যদি বের করতে চাই, কেন্দ্র বের করার সিস্টেম কি? এক্সের সহগকে -2 দ্বারা ভাগ করতে হবে। সো আমরা যদি এখানে দেখি যে মাইনাস জি ইকুয়াল টু কত হবে? এক্সের সহগ হচ্ছে 8কে যদি -2 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে -4। একই সাথে এফ এফ ইকুয়াল টু কী হবে? দেখো এখানে এক্সের সহগ হচ্ছে ওয়াই এর সহগ হচ্ছে 2k। সো 2k কে যদি আমি -2 দ্বারা ভাগ করি তাহলে আসবে -k। ওকে, তো এখান থেকে আমি হচ্ছে সি এর মানটা খুব ইজিলি বের করে ফেলতে পারবো, কারণ আমরা জানি উভয় অক্ষকে যখন স্পর্শ করে তখন জি স্কোয়ার এফ স্কোয়ার ইকুয়াল টু সি হয়, তাই না? তাহলে জি স্কোয়ার ইকুয়াল টু যদি আমি সি ধরি তাহলে কত আসতেছে বলো তো? সি ইকুয়াল টু জি স্কোয়ার, জি এর মান হচ্ছে -4 মানে 16 হবে, তাই তো?
তাহলে সি এর মান 16 আছে দুইটা অপশন, একটু ভালো মতো দেখো, এই যে এখানে আছে 16, আবার এখানে আছে 16, তার মানে এটা বাদ এবং এটা বাদ, এই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। তো কে এর মানটা বের করলে বাকিটা বলে দিতে পারবো আমরা। তো আমরা জানি হচ্ছে জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার, এটা তো বলতেই পারি। তাহলে জি স্কোয়ার ভ্যালু কত? 16, সুতরাং এফ স্কোয়ার, তাহলে এফ ইকুয়াল টু কত হবে? √/16, সো রুট করলে +-4 আসবে। সো এফ এর ভ্যালু, এফ মানে হচ্ছে কে স্কোয়ার, সরি এফ মানে এফ স্কোয়ার মানে হচ্ছে কি কে স্কোয়ার, এফ স্কোয়ার মানে হচ্ছে কে স্কোয়ার, তাহলে কে স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে, কে এর ভ্যালুটা হচ্ছে কত? +-4। তাহলে তুমি দেখো এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে +-4, তার মানে উত্তর নিঃসন্দেহে এটা হবে। ঠিক আছে, এরপরটা দেখো, এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের 19-20 আসা কোয়েশ্চেন। বলছে এক্স অক্ষকে স্পর্শ করলে উৎপন্ন জে এর দৈর্ঘ্য কত হবে? উৎপন্ন জে, তো উৎপন্ন জে দেখে আবার ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আমরা তো দেখছিলাম যে যদি, আচ্ছা এটা এক্স অক্ষকে স্পর্শ করলে না, এক্স অক্ষকে ছেদ করলে হবে, স্পর্শ করলে তো জে উৎপন্ন হয় না, ছেদ করলে হয়, তাই না? তার মানে সাপোজ ধরো এই বৃত্তটা, এটা হচ্ছে এক্স অক্ষকে ছেদ করলো, তো যেহেতু এক্স অক্ষকে ছেদ করছে এই যে এটা, তাহলে জাস্ট এতটুকু, এই যে এতটুকু কি, এটা কি কেন্দ্রগামী জে? না, তাহলে এটাকে আমরা কিন্তু জে বলতে পারি। আর এটা দৈর্ঘ্যটা বের করার সিস্টেমটা কি, যে এক্স অক্ষে দ্বারা খণ্ডিতাংশ, এটা হচ্ছে 2√g² - c। তাহলে এখান থেকে বলো জি এর মানটা কত? -4কে -2 দ্বারা ভাগ করলে 2 হবে, তাহলে 2 এর উপর স্কোয়ার এবং আচ্ছা এখানে একটা 0 হবে, তার মানে এখানে সি এর ভ্যালু কত? সি তো নাই এখানে, সি এর ভ্যালু হবে 0। তাহলে আমরা দেখতেছি কি √/4 আসতেছে, তাহলে 2 × √/4, তার মানে হচ্ছে কত? 4। সো 4 হচ্ছে আমাদের অ্যান্সার। আই হোপ বুঝতে পারছো। তো এই ছিল আমাদের দ্বিতীয় পর্ব। এর পরের পর্বে আমরা হচ্ছে সম্পূর্ণ বৃত্তের সমীকরণগুলো কীভাবে বের করা যায়, এরপরে দুইটা বৃত্ত স্পর্শ করা সত্য, তারপর হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্র থেকে কেন্দ্র, এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে।